দর্শক স্বাগত জানাচ্ছি। যে কথা জানতে চান অনুষ্ঠানে কোনো ভূমিকা না রেখে সরাসরি চলে যাব কলকাতায়, যেখানে অপেক্ষা করছেন দর্শকদের জন্য দীপক দেবনাথ, কলকাতার সাংবাদিক, বিশ্লেষণ করেন মাঝে মধ্যেই ভয়েস বাংলার সঙ্গে। দীপক, কলকাতার যে চ্যানেলগুলোতে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিজেপি শুধু জিতেই যাচ্ছে না, ব্যবধান দেখা যাচ্ছে যে অনেক, যেমন এই মুহূর্তে আছে 182টা আসনে তারা লিড করছে, সেখানে তৃণমূল কংগ্রেস মাত্র 100। এই ব্যবধানটাই কি যথেষ্ট না যে নিশ্চিতভাবেই বিজেপি জিততে চলেছে? দেখুন, আপনি ঠিকই বলেছেন। আমি একটু আগে থেকে শুরু করতে যাই, কারণ আমি যেটি বলতে চাই সেটা হচ্ছে যে সেকেন্ড ফেজ অর্থাৎ দ্বিতীয় দফার ভোট যেদিন হলো 29 এপ্রিল, তারপরে বিভিন্ন বুথ ফেরত সেই সমীক্ষা এসেছিল, সেখানে একটা বিজেপি এগিয়ে থাকার একটা ইঙ্গিত মিলেছিল। সেখানে অনেকেই বলেছিল যে বিজেপি ক্ষমতায় আসছে। আপনি জানেন যে 293টি আসনে গণনা হচ্ছে, মোট 147টি আসন দরকার, মানে ম্যাজিক ফিগার। সরকার করতে গেলে 147টি আসন দরকার। তো সেখানে বিজেপি এই মুহূর্তে 200-র বেশি আসনে, 200টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস 86 আসনে এগিয়ে রয়েছে। লেফট ফ্রন্ট এবং আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তারা দুটো আসনে এগিয়ে রয়েছে, এবং কংগ্রেস শতাব্দী প্রাচীন দল, তার অবস্থা খুবই করুণ। মাত্র একটি আসনে এগিয়ে থাকার খবর কিন্তু এখনো পর্যন্ত পাচ্ছি। এবং শেষ যেটি খবর সেটি হচ্ছে যে ভবানীপুর যেটি আসন, কারণ সবচেয়ে আলোচিত হচ্ছে ভবানীপুর, সেখানে মমতা ব্যানার্জি তৃণমূলের প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন। অন্যদিকে নন্দীগ্রাম যে আসনটি, সেখানে কিন্তু বিজেপির যিনি প্রার্থী শুভেন্দু অধিকারী, তিনি এগিয়ে রয়েছেন। আপনি জানেন যে শুভেন্দু অধিকারী মোট দুটি আসনে লড়ছেন, একটি হচ্ছে নন্দীগ্রাম, অন্যটি হচ্ছে দক্ষিণ কলকাতার ভবানীপুর আসন। এই ভবানীপুর আসনে তিনি পিছিয়ে রয়েছেন মমতা ব্যানার্জির থেকে। এবং অন্য যেটি আসন, যেটি তার গড় বা যেটি তার মানে পিতৃভূতি, যেটা সেই গড় যেটি, সেখানে নন্দীগ্রামে কিন্তু তিনি এগিয়ে আছেন। এবং একাধিক প্রার্থী, বিজেপির একাধিক প্রার্থী কিন্তু এগিয়ে আছেন। এবং রূপা গাঙ্গুলি, যিনি দক্ষিণ 24 পরগনার যে প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন। রুদ্রনীল ঘোষ বিজেপি প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন। এবং একাধিক প্রার্থী, রাজ্যসভার একটা সময় সাংসদ ছিলেন স্বপন দাশগুপ্ত, তিনি এগিয়ে রয়েছেন রাসবিহারীতে। এবং তৃণমূলের যে সমস্ত প্রার্থীরা এগিয়ে রয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হল হচ্ছে কুণাল ঘোষ, তিনি বেলেঘাটা আসনে তিনি এগিয়ে রয়েছেন। ফিরহাদ হাকিম, তিনি কলকাতার মেয়র এবং রাজ্যের মন্ত্রী। অভিষেক হচ্ছে তৃণমূলের সাংসদ, তিনি কিন্তু এই নির্বাচনে লড়ছেন না। তিনি শেষ 2024-এর যে লোকসভা ইলেকশন হয়েছিল, সেই লোকসভায় এবং আগামী যে 2029 সালে যে লোকসভা ইলেকশন হবে, মানে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি কিন্তু এই বিধানসভা আসনে তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেননি। এবং তার যে বুয়া অর্থাৎ মমতা ব্যানার্জি, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, একটি মাত্র আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এখনো পর্যন্ত যেটা খবর, সেটি ভবানীপুর আসনে তিনি কিন্তু ব্যবধানটা ধীরে ধীরে বাড়াচ্ছেন। তার যে প্রধান প্রতিপক্ষ আছে শুভেন্দু অধিকারী, তার থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন। কিন্তু মমতা ব্যানার্জি এগিয়ে থাকলো, তার দল কিন্তু আস্তে আস্তে পিছন দিকে চলে যাচ্ছে। সমীক্ষা যেটা বলেছিলাম যে সমীক্ষায় কিন্তু দেখা গিয়েছিল যে বিজেপি আসতে চলেছে, এরকম একটা ইঙ্গিত মিলেছিল। ঠিক সেই ইঙ্গিত ধরেই কিন্তু আস্তে আস্তে বিজেপি ক্ষমতায় আসার অনেকটা কাছাকাছি চলে এসছে। এবং যখনই এগিয়ে আসার যে খবর, সেই খবর যখন বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে, আমরা দেখেছি বিজেপির কর্মী সমর্থকরা উল্লাসে মেতে উঠেছেন। তারা আবির খেলা শুরু করেছেন, কেউ আবার মিষ্টি মুখ করছেন, মিষ্টি খাওয়াচ্ছেন একে অপরকে। তারা একটা সেলিব্রেশন মুডে রয়েছে। এবং অন্যদিকে যারা পিছিয়ে রয়েছে, বিশেষ করে তৃণমূলের প্রার্থীরা, তারা কিন্তু একটু মন মারা, তারা শেষ লড়াইটা দিতে চাইছেন বা শেষ পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন, যদি পাশা ঘোরে, যদি খেলা ঘোরে, এরকম একটা সম্ভাবনা থেকে কিন্তু তারা এখনো পর্যন্ত ওয়েট করছেন। কত রাউন্ড বাকি আছে ঘটনা? দেখুন, এক এক জায়গায় একরকম, কোথাও 10 রাউন্ড থেকে শুরু হয়, কোথাও বা সেটি 27 রাউন্ড পর্যন্ত যায়। সেখানকার এটি নির্ভর করে, সেখানকার যে ভোটার আছে, সেই ভোটারের উপর নির্ভর করে কত রাউন্ড হবে। সুতরাং ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কোথাও 5 রাউন্ড, কোথাও 7 রাউন্ড পর্যন্ত গণনা হয়ে গেছে। এখনো অনেক সময় বাকি রয়েছে। মোটামুটি একটা অ্যাভারেজ বা অন্তত গড় যদি ধরা যায়, তাহলে অন্তত 14 থেকে 15 রাউন্ড হবে। তো সেক্ষেত্রে মোটামুটি বিকেল 5টা পর্যন্ত মানে গড়িয়ে যেতে পারে একটা স্থির চিত্র আসতে গেলে, বা একটা চূড়ান্ত যেটা বলা যায়, সেই রেজাল্ট আসতে আসতে কিন্তু 5টা কিংবা সন্ধ্যা 6টা বেজে গেলেও যেতে পারে। তো এখন পর্যন্ত মানে বোঝা যাচ্ছে যে অর্ধেকও হয়নি, কিন্তু তার মধ্যেই মানে ব্যাপক ব্যবধান। সেই ব্যবধানটা কমলেও কতটা কমবে, মানে আলামত তো দেখা যাচ্ছে যে বিজেপির দিকে। এই ব্যাপারে কি এখনো কি কলকাতার মানুষের মধ্যে কোনো সন্দেহ আছে? দেখুন, এখনো পর্যন্ত কোথাও যেটা বলছিলেন যে 4র্থ রাউন্ড, কোথাও আবার 7ম রাউন্ড পর্যন্ত চলে গেছে। সুতরাং এখন যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটা কিন্তু এগিয়ে যাচ্ছে। এই ট্রেন্ডটা খুব মারাত্মক কিছু না হলে বা খুব মিরাকল যদি কিছু না হয়, তাহলে কিন্তু এই ট্রেন্ড বদলের কোনো সম্ভাবনা নেই। এবং তৃণমূল নেত্রীরা যারা আছেন বা তৃণমূলের যারা প্রার্থীরা আছেন, তারও এক প্রকার কোথাও যেন হাল ছেড়ে দিয়েছেন, আশা ছেড়ে দিয়েছেন। এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রমাণ। এবং অন্যদিকে বিজেপির যারা প্রার্থী আছেন, তারা যখনই এগিয়ে আছেন, যখনই সেকেন্ড রাউন্ড বা তৃতীয় রাউন্ড বা 4র্থ রাউন্ডে যখন এগিয়ে থেকেছেন, তখনই কিন্তু তারা অনেকেই আমরা দেখেছি যে আঙুল তুলে সে ভিক্টরি সাইন যেটাকে বলা হয়, সেটি দেখাচ্ছেন।
যে তাদের বডি ল্যাঙ্গুয়েজটা অন্যরকম হয়েছে এবং তারা নিজেরাই বলছেন যে এই ট্রেন্ডটা যদি বজায় থাকে, তারা আশা করছেন যে এই ট্রেন্ডটি বজায় থাকবে, অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসছে এবং এই ট্রেন্ড যদি বজায় থাকে তাহলে এবার অর্থাৎ 2026 সালে তারাই সরকার করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে বিজেপি প্রার্থীদের এবং তৃণমূলী প্রার্থীদের বক্তব্য যে এটা সবেমাত্র তৃতীয় রাউন্ড হয়েছে, এখনো খেলা অনেক বাকি, দেখতে থাকুন কি হয়। সুতরাং এই যে পাল্টি বক্তব্য তৃণমূল এবং বিজেপির, এটা কিন্তু একটা সাসপেন্স যোগাচ্ছে, যেরকম প্রার্থীদের মনে, সেরকম আমরা যারা গণমাধ্যমের কর্মীরা আছি বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, তো সেখানেও কিন্তু আমাদের মধ্যে একটা সাসপেন্স হচ্ছে সত্যিই তাই, যে শেষ পর্যন্ত কি হয়। কারণ যেটা বলছিলাম যে সবেমাত্র চতুর্থ রাউন্ড কোথাও বা সপ্তম রাউন্ড পর্যন্ত গণনা হয়েছে। সুতরাং গড়ে যদি আমরা ধরি অন্তত 14 থেকে 15 রাউন্ড গণনা হবে। তো এখনো দেখার অপেক্ষা যে শেষ পর্যন্ত কি হয়, কে শেষ হাসি আছে, কে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা কার হাতে যায়। কোথাও কোথাও উত্তেজনাও দেখা যাচ্ছে এখানে। দেখা যাচ্ছে যে ভোট কেন্দ্রের বাইরে উত্তেজনা চলছে, পাল্টাপাল্টি স্লোগান হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তবে সব ক্ষেত্রে না, মানে সব জায়গায় বোধহয় না এরকম। এটা ঠিক, কারণ আপনি জানেন যে নিরাপত্তা কিন্তু আঁটোসাঁটো করা হয়েছে। কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল যে ভোটটাকে শান্তিপূর্ণ করা। ভোট ইতিমধ্যে শান্তিপূর্ণ হয়েছে, কার্যত রক্তপাতহীন একটা শান্তিপূর্ণ একটা পরিবেশে হয়েছে নির্বাচন কমিশনের লক্ষ্য হচ্ছে যে এই যে গণনাটাকেও যাতে শান্তিপূর্ণ করা যায়, এই গণনাকে কেন্দ্র করে যাতে কোনো রকম অশান্তি ছড়িয়ে না পড়ে। এবং সেই জন্য যেরকম কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা আছে, ঠিক সেভাবেই কিন্তু রাজ্য পুলিশের যারা সদস্য তারাও আছে এবং দায়িত্ব দেওয়া হয়েছে এবং 100 মিটারের মধ্যে কোনো জমায়েত নিষিদ্ধ করা হচ্ছে। কিন্তু আসলে যখন বিজেপি কর্মীদের মধ্যে যখন একটা উৎসাহ ছড়িয়ে পড়েছে, একটা উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে যে তারা এগিয়ে যাচ্ছে, তখন সেই উচ্ছ্বাস একদম বাঁধ ভাঙা উচ্ছ্বাসে পরিণত হচ্ছে এবং তখনই তারা এই যে কেন্দ্রীয় বাহিনীর যে ঘেরাটোপ বা নিরাপত্তার যে ঘেরাটোপ, কখনো কখনো সেই নিরাপত্তার যে ঘেরাটোপ সেটাকে ভেদ করে ভিতরে ঢুকে যেতে চাইছেন বা একটা বাঁধন হারা একটা উচ্ছ্বাস, তখনই কেন্দ্রীয় বাহিনীর সাথে হয়তো একটা বচসা বা একটা তর্কাতর্কি হচ্ছে এরকম। এছাড়া কিন্তু তেমন বড় ধরনের কোনো কি বলবো সহিংসতা বা বড় ধরনের জিতেই যায় শেষ পর্যন্ত, তাহলে কি মনে হয় বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় অশান্তি তৈরি হবে বা সংঘর্ষের কোন শঙ্কা দেখা দেবে, এমন পরিস্থিতি কি হবে, নাকি ফলাফল মেনে নেবে সবাই? এরকম কোন সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত কারণ নেই। আপনি জানেন যে শুধু পশ্চিমবঙ্গ তো নয়, পশ্চিমবঙ্গের পাশে যদি আমি আসাম দেখি, আমি যদি ত্রিপুরা দেখি, সেখানেও যখন বিজেপি ক্ষমতা এসেছিল সেরকম ভাবে কোনো কিন্তু সহিংসতা হয়নি। প্রথমে যখন এটা ঠিক যে দীর্ঘদিন যদি সত্যি ক্ষমতায় আসে বিজেপি রাজ্যে, তাহলে দীর্ঘদিন মানে এই প্রথম তারা বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, যদি আসে তাহলে সেক্ষেত্রে প্রাথমিকভাবে হয়তো বিজেপি কর্মীদের সমর্থকদের মধ্যে একটা উচ্ছ্বাস থাকবে, হয়তো বা একটা রিভেঞ্জের পালা থাকবে। কারণ শাসক দল তৃণমূল কংগ্রেস তারা গত 15 বছর ধরে 3 দশক ধরে শাসন ক্ষমতা চালিয়েছে, একটা রিভেঞ্জের পালা থাকলেও থাকতে পারে, কেউ শঙ্কা করছেন। তবে সত্যি যদি সেটা হয়ও তাহলে বড় কিছু হবে না এটাও আশঙ্কা করছেন। তবে সবাই চাইছেন যে এইটা একটা স্পোর্টিংলি ভাবে মেনে নেওয়া উচিত, মানে একটা খেলার মতন, খেলা যেরকম হার জিত আছে এই নির্বাচনে কিন্তু হার জিত আছে। সুতরাং কেউ যদি হেরেও থাকে, কেউ যদি পরাজিত হয়ে থাকে, তাহলেও মানে খেলোয়াড় সূত্রে মানে মনোভাব নিয়ে যেন তারা সেটিকে মেনে নেয় এবং সেটি যাতে গ্রহণ করে, তবে কিন্তু কোনো অশান্তি বা কোনো গন্ডগোলের কোনো আশঙ্কা থাকে না। এখন বিষয়টি হচ্ছে যে নির্বাচন পড়ার পর, গণনার পড়ার পর প্রার্থীরা নিজেদের কতটা সংযত রাখতে পারবেন বা কর্মী সমর্থকদের কতটা সংযত রাখার নির্দেশ দেবেন বা তারা কতটা সংযত হতে পারবেন, এটাই হচ্ছে বড় প্রশ্ন। তো মনে হচ্ছে কি যে মানে বিকাল 5টা-6টা নাগাদ পরিষ্কার হবে চিত্রটা? আশা করা যাচ্ছে যে সন্ধ্যে 6টার মধ্যে একটা চূড়ান্ত না হলেও মোটামুটি একটা প্রাথমিক একটা ইয়ে পাওয়া যাবে যে সরকারি কে আসতে। যদিও ইতিমধ্যে যে ট্রেন্ড আমি যেটা বলছিলাম যে ট্রেন্ড যেদিকে যাচ্ছে সেদিকে বিজেপির আসারই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং 6টা থেকে 6:30 বা 7টার মধ্যে কিন্তু একটা প্রাথমিক ধারণা হয়ে যাবে যে তারা সরকারে আসতে চলেছে। যদিও যেখানে যেখানে বেশি ভোটারের সংখ্যা বেশি সেখানে কিন্তু গণনা কিন্তু রাত গড়িয়ে যেতে পারে। এর আগেও আমরা যে 2021 সালে যে শেষ বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানেও আমরা দেখেছিলাম যে কিছু কিছু আসনে কিন্তু রাত গড়িয়ে গেছে। তো এক্ষেত্রেও সেরকম একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু যেটা আপনি বলছিলেন সন্ধ্যে 7টা বা এই সময়ের মধ্যে কিন্তু একটা ট্রেন্ড আমরা পেয়ে যাবো যে সত্যি এই রাজ্যে প্রত্যাবর্তন ঘটছে নাকি পরিবর্তন হচ্ছে। অনেক ধন্যবাদ দীপক দেবনাথ, নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে আবার যুক্ত হবো। ভালো থাকেন। দর্শক শুনছিলেন কলকাতা থেকে দীপক দেবনাথের বক্তব্য এবং দারুণ উত্তেজনা, এবং বাংলাদেশের মানুষেরও ব্যাপক আগ্রহ আছে এই নির্বাচনকে ঘিরে। কারণ বাংলাদেশের একেবারে সীমান্ত সংলগ্ন সবচেয়ে বড় যে রাজ্য সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নানান কারণে যে সংযোগটা আছে, সেই কারণে পশ্চিমবঙ্গে কে ক্ষমতায় আসছে এটার ব্যাপারে একটা আগ্রহ আছে। নিশ্চয়ই আপনাদেরকে পরবর্তী আপডেট জানাবো। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।